হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC14 মার্কস 5-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাঁতাত বলতে কী বোঝো, যেটি তোমাদের 2022 সালে এসেছিলো। আমি তোমাদের বলেছিলাম 2022 সালের প্রশ্নপত্র এবছর তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটি খুবই ইম্পর্টেন্ট এবং এবছর এটি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তো এই প্রশ্নের উত্তর আলোচনা করে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের দাঁতাত বলতে কী বোঝো এর উত্তরটি দেখো। প্রথম প্যারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতির প্রধানতম মৌল উপাদান হলো ঠান্ডা লড়াই। এক কথায়, যার দ্বারা দুই বৃহৎ শক্তি অর্থাৎ মার্কিন সোভিয়েত দ্বন্দ্বটি বোঝাতো। ঠান্ডা লড়াই রাজনীতির চরিত্র ও গতিধারা একটি কোনো বিশেষ খাতে প্রবাহিত, ঠিক আছে, পড়াফলা বয়াকার হর্ষিত, কখনো তীব্রতা বৃদ্ধি পেয়েছে, কখনো জটিলতা প্রশমিত হয়েছে। তবে এই সম্পর্কের মধ্যে প্রতিবন্ধকতার পাশাপাশি সহাবস্থানমূলক প্রবণতা বিদ্যমান ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে প্রথম 20 বছর সংঘাত ধাপে ধাপে চরমে ওঠে এবং ভিয়েতনাম সংকটে এর চূড়ান্ত ব্যাপকতা দেখা যায়। আবার অন্যদিকে 1960-এর দশকের শেষ দিক থেকে প্রায় 10 বছর ধরে দুই মহাশক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার সম্পর্কে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবর্তিত সম্পর্ককে দাঁতাত বলা হয়। এই ছিল প্রথম প্যারা। নেক্সট প্যারা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পুরনো উত্তেজনা অনেকটাই হ্রাস পায়। সমঝোতা মনোভাব ও সহযোগিতার ইচ্ছা প্রকাশ পায়। না সংঘাত না পূর্ণ মৈত্রীর মধ্যবর্তী যে অবস্থান, এর নাম দেওয়া হয় দাঁতাত। ফরাসি শব্দ দাঁতাত বলতে বোঝায় উত্তেজনা কমিয়ে আন্তঃরাষ্ট্র সম্পর্ককে স্বাভাবিক করে তোলা। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে এই অবস্থার তফাৎ শুধু সংঘাত সংঘর্ষ কমিয়ে আনা নয়, ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা। সফল হলে এই প্রক্রিয়া ধীরে ধীরে শান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে। দাঁতাত দীর্ঘকালীন যুদ্ধবিরতির মতো এবং এই অবস্থা স্থায়ী হওয়া নিয়ে তেমন কোনো নিশ্চয়তাও থাকে না। পরের প্যারা, কোরাল বেলের মতে দাঁতাত হলো উত্তেজনা হ্রাসের জন্য সুচিন্তিত ও সুপরিকল্পিত প্রচেষ্টা। তিনি আরও বলেছিলেন যে দাঁতাত বলতে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনকে বোঝায় না, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্কের উন্নতিকেও বোঝানো হয়ে থাকে। 1950-এর দশকে ফরাসি রাষ্ট্রপতি দ্য গল প্রথম কূটনৈতিক অর্থে দাঁতাত শব্দটি প্রয়োগ করেছিলেন। হেনরি কিসিঙ্গার এর মতে দাঁতাত একটি প্রক্রিয়া মাত্র, কোনো স্থায়ী সাফল্য নয়। এর প্রধান লক্ষ্য হলো সংঘর্ষের উৎসগুলোকে সীমিত করা। ওর সঙ্গেই দেখো, সোভিয়েত ইউনিয়ন শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারটিকে দাঁতাতের প্রতিশব্দ হিসাবে গ্রহণ করে। লাস্ট প্যারা এবং শেষ প্যারা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো, সুনির্দিষ্টভাবে দাঁতাত কখন শুরু হয়েছিল সেই বিষয়কে আন্তর্জাতিক মহলেই ঐকমত্যের অভাব আছে। কোনো বিশেষজ্ঞ মনে করেন 1950-এর দশকে শেষ ভাগে এর সূত্রপাত ঘটে, তবে অধিকাংশ বিশেষজ্ঞই মনে করেন যে 1962 খ্রিস্টাব্দে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের আণবিক যুদ্ধের যে ছায়া ঘনীভূত হয়েছিল তার থেকেই দাঁতাতের সূচনা। ক্ষেপণাস্ত্র সংকটের সূচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, এই দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র যে ধরনের মনোভাব গ্রহণ করেছিল, তারই পরিপ্রেক্ষিতে সংকট বৃহত্তর আকার ধারণ করতে পারত। কিন্তু উভয় পক্ষই তাদের এই অবস্থান থেকে সরে এসে নমনীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দিলে সংকটের অবসান ঘটে। অনেকেই এই সরে আসাকে এক প্রকার দাঁতাত বলে উল্লেখ করেছেন। দাঁতাত এইভাবে দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর রাষ্ট্রকে একে অপরের কাছাকাছি আসতে সাহায্য করেছিল। তো এই ছিল তোমাদের CC14-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কস 5-এর।
তো তোমাদের সামনে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।